দিনটি ছিল 18ই ডিসেম্বর 2023 সোমবার। এখন প্রায় রাত 8:30 বাজে। বসে আছি কাতার এয়ারওয়েজের একটি প্লেনে। গন্তব্য বাংলাদেশ। নিজের পরিবারের কাছে ছুটে যাওয়া ইমার্জেন্সিতে। এক রকমের ভয়, আতঙ্ক, উত্তেজনায় জড়সড় হয়ে আছি। প্রচণ্ড ভয় করছে। এরকম ভয় হয়তো আগে কখনো করেনি। বারবার শুধু বলতে ইচ্ছে করছে, বাবা আমি আসছি, বাবা আমি আসছি তোমার কাছে। প্লেনে প্রতিটা মুহূর্ত, এয়ারপোর্টে প্রতিটা মুহূর্ত আমার কাছে মনে হচ্ছিল এতটা দীর্ঘ। কখন আমি বাংলাদেশে গিয়ে পৌঁছাবো আর কখন বাবার কাছে যেতে পারবো, সেই সময়টা শুধু অপেক্ষা করছিলাম। আজ 1 জানুয়ারি। হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। 2024-এর আজ প্রথম দিন। আমি আছি আমাদের বাড়িতে, আমাদের বাংলাদেশের বাড়িতে। শীতের সকাল। বাংলাদেশে এসেছি আজ প্রায় 12 দিন হতে চলল। এই 12 দিনে কোনো ধরনের কোনো ভিডিও করা হয়নি। সারাটাক্ষণ শুধু হাসপাতাল বাড়ি দৌড়াদৌড়ি হয়েছে। আমার বাবা ভীষণ অসুস্থ, তার 2টো অপারেশন হয়েছে, 10 দিন হাসপাতালে ভর্তি ছিল। নতুন বছরের প্রথম দিন, তাই ভাবলাম মনের সব ধরনের ভয় রেখে, রোগ শোক দূরে রেখে আমরা সবাই মিলে আজ নতুন বছরটা উদযাপন করব। নতুন বছরের প্রথম দিন উদযাপন করব। এবার বাংলাদেশে বেশ ঠান্ডা পড়েছে। কুয়াশায় ঘেরা শীতের সকালটা দেখতে বেশ ভালোই লাগে। যেহেতু বছরের প্রথম দিন, সকাল সকাল ঘরে পুজো করে নেওয়া হচ্ছে। আমাদের এই জবা ফুল গাছটা এত বড় হয়েছে যে ছাদ থেকে এখন ফুল পাড়া যায়। প্রচুর ফুল হয়। সেই ফুল দিয়ে ঠাকুরঘর সাজাতেও বেশ ভালো লাগে। দেখেও শান্তি, তাই না? আজ যেহেতু বছরের প্রথম দিন, তাই মা বাবাকে বললাম আজ আমরা বেশ আনন্দ করব। সকাল সকাল সকালের ব্রেকফাস্ট তৈরি করা হয়ে গেছে। সবজি, রুটি, সেটা আমরা খেয়ে নিচ্ছি। বাবাকে এখন বেশ স্পেশাল কেয়ারে রাখতে হয়, তার শরীর সারতে সময় লাগবে। সে এখনো অনেক দুর্বল। আজ যেহেতু বছরের প্রথম দিন, আমি ভাবলাম রান্না করব, চিকেন কষা রান্না করব, আর সেই সাথে বাসন্তী পোলাও। এখানে আমি সব ধরনের মশলা একসাথে মেখে নিয়েছি। দেশি মুরগি দিয়ে কষা করব, মুরগির মাংস। তো বাংলাদেশি মশলার আলাদা একটা ঝাঁজ থাকে, আর সেই মশলায় রান্না করা দেশি মুরগির মাংস কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো সেটারই প্রস্তুতি চলছে। বাড়িতে বেশ অনেক দিন ধরে, মাসখানেক ধরে মন টন সবারই খারাপ। তো এখানে আমি মুরগির মাংস বসিয়ে দিয়েছি, মুরগির মাংসটা হচ্ছে। আর মা বোন তারা আমার হাতের বাসন্তী পোলাও খেতে খুব পছন্দ করে, তাই ভাবলাম আজকে বাসন্তী পোলাওটাও রান্না করব। বাবা যেহেতু অসুস্থ, বাবার জন্য হালকা পাতলা খাবার রান্না করা হয়, বাবা সেগুলোই খাবে। তো বাবার রান্নাটা আমরা আগে করে নিয়েছি। এখানে মুরগির মাংস রান্না হয়ে গেছে। এবার আমি আস্তে ধীরে পোলাও রান্নার আয়োজন করব। আজকে গ্যাসের চুলাটা এত বেশি বিরক্ত করেছে, একদম গ্যাস ছিলই না। পোলাওটা রান্না করতে গিয়ে ভীষণ প্রবলেমে পড়ে গেছি। কোনো রকমে হয়েছে। এত হালকা আছে তো আর পোলাও হয় না। অনেকটা পোলাওটা ভালো খেতে হয়েছে, কিন্তু কেন জানি অতটা ঝরঝরে হয়নি। আর আমার মায়ের হাতের স্পেশাল মুচমুচে বেগুনি, মা এই বেগুনিটা যা ভালো বানায়, যদি আমি পারতাম তাহলে আমি এই বেগুনির রেসিপি শেয়ার করতাম। তো আজকে দুপুরের আমাদের খাবার হচ্ছে বাসন্তী পোলাও, দেশি মুরগির ঝোল আর বেগুনি, সেই সাথে সালাদ। আজ সন্ধ্যাবেলা দারুণ একটা জিনিস এসছে বাড়িতে। শীতের দিনে সর্ষে ফুলের বড়া খেতে কার না ভালো লাগে। আজ আমাদের এক মেসো গেছিল বাজারে, মা মেসোকে বলে দিয়েছিল যাতে সর্ষে ফুল যদি পায় তাহলে নিয়ে আসতে। তো মেসো সন্ধ্যাবেলা এই সর্ষে ফুলগুলো নিয়ে এসেছে। অনেক দিন পর দেখলাম। সেই ছোট্টবেলা গেছিলাম সর্ষা খেতে, এখন তো আর যাওয়া হয় না। দূর থেকে দেখেছি, কিন্তু সরিষা খেতে যাওয়া হয়নি অনেক বছর। সামনে থেকে দেখতে ফুলগুলো যা ভালো লাগছে।
সন্ধ্যেবেলা মা, বাবু, আমি, বোন সবাই মিলে চায়ের আড্ডা শেষ করে এবার আমরা 2 বোন শুরু করেছি এই ফুলগুলো বেছে নিতে। সর্ষে ফুলগুলো খুব সুন্দর করে বেছে নিয়েছি। কাল হবে এই সর্ষে ফুলের বড়া। সর্ষে ফুলের বড়ার রেসিপিটা আমি আমার কুকিং চ্যানেল কুকিং স্টোরিজ বাই বিপাশাতে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তারপর আমি বলে দিচ্ছি, সরিষা ফুলগুলো ধুয়ে সুন্দরভাবে জল ঝরিয়ে নিয়ে এতে অল্প একটু হলুদ, লবণ, একটুখানি চালের গুঁড়ো দিয়ে আর সাথে একটু যদি আটা বা ময়দা দিতে পারো খুবই ভালো হয়, বেসনও দিতে পারো। এগুলো দিয়ে সুন্দর করে মেখে নিয়ে তারপর বেশ চ্যাপটা চ্যাপটা করে সর্ষের তেলে বা সাদা তেলে ভেজে নিতে পারো মুচমুচে করে। ব্যাস তৈরি হয়ে গেল সরিষা ফুলের বড়া। সেই সাথে সরিষা ফুলের বড়ার সাথে বানানো হয়েছিল মাছের তেলের বড়া। মাছের তেলের বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। খুব ট্রিকি একটা রান্না, সবাই অনেক সময় অনেকে খেতে ফেলে, কিন্তু বেশ ভালো লাগে খেতে। দেখছো কি টেম্পটিং লাগছে, তাই না? বাংলাদেশে আমার এই হঠাৎ করে আসাটা আমার বাবার জন্য। আমার বাবা হঠাৎ করেই ভীষণ অসুস্থ হয়ে পড়ে। আমরা পহেলা বৈশাখের সময় জানতে পারি বাবার গল ব্লাডারে স্টোন হয়েছে, মাল্টিপল স্টোন ছিল। সেটা অপারেশন করব করে করা হচ্ছিল না। বাবুও ভয় পায়, যেহেতু তার আগে কখনো অস্ত্রোপচার হয়নি, সে ভীষণ ভয় পেত অপারেশন ব্যাপারটাকে। যখন বাবা ডিসাইড করলো অপারেশন করবে, তখন হঠাৎ করে বাবার শরীরটা ভীষণ অসুস্থ হয়ে যায়। তারপরে আমরা ডক্টরের কাছে নিয়ে যাই ইমার্জেন্সিতে, জানতে পারি বাবার গল ব্লাডারের স্টোন সেটা ইন্টেস্টাইনে চলে গেছে কিছুটা। তার উপরে বাবার জন্ডিস লেভেল ছিল 11। জন্ডিস না কমলে অপারেশন কোনোভাবেই সম্ভব না। তাছাড়া যেটা হয়েছে সেটা হলো বাবার ব্লাডের প্লাটিনেট কমে গেছিল। তো এখন এতটাই আশঙ্কাযুক্ত সিচুয়েশন হয়ে গেছিল যে ব্লাডের প্লাটিনেট না বাড়লে আর জন্ডিস না কমলে অপারেশন কোনোভাবেই সম্ভব না। আর এইটা মানে কি বলবো, এটা ঈশ্বরের কাছে ছেড়ে দেওয়া ছাড়া আমাদের কিছু আর করার ছিল না। তো ঈশ্বর সহায় ছিল, আর ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ ডক্টররা ছিল, যাদের প্রচেষ্টায় আমার বাবার অপারেশন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। বাবার এখন রিকভারি পিরিয়ড চলছে। ডক্টর বলে দিয়েছে প্রথম 2 মাস বাবাকে খুব ভালোভাবে টেক কেয়ার করতে হবে, আর ওভারঅল ঠিক হতে বছরখানেক সময় লাগবে। তার মধ্যে আজকে ফলো আপ ছিল, তাই বাবাকে নিয়ে আমরা ডক্টরের কাছে ফলো আপ করতে এসেছি। আজকে যেহেতু শীতের কাল, মা আজকে রান্না করেছিল হাঁসের মাংস। শীতকালে হাঁসের মাংসের অন্যরকমই একটা স্বাদ থাকে। বাড়িতে এখন আমাদের পরিবেশটা একটু নর্মাল হতে শুরু করেছে। কি ডেকোরেশন কেমন লাগছে? ওয়ান্ডারফুল। আর কেকটা? কেকটা বিউটিফুল। ও থ্যাংক ইউ। আজ আমাদের বাড়িতে চাঁদের হাট, দুটি অনুষ্ঠান একসাথে। আমার মা বাবার 35th অ্যানিভার্সারি আর আমার বোনের বার্থডে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, তাদের অ্যানিভার্সারি আর আমার ছোট বোনের বার্থডে সবসময় একই দিনে। তো দুটি অনুষ্ঠান আমরা একই দিনে সেলিব্রেট করছি। মা বাবা রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি, এবার কেক কাটার পালা। অ্যানিভার্সারির জন্য মাকে লাল টুকটুকে একটি শাড়িতে সাজিয়ে নিয়েছি আমরা। এবার বোন নিয়ে এলো মাকে। আমার কাছে সুখী দাম্পত্য জীবনের রোল মডেল হচ্ছে আমার মা বাবা। আমার দেখা সবচেয়ে সেরা জুটি, আমার দেখা সবচেয়ে সুখী দম্পতি। আজ তাদের দাম্পত্য জীবনের 35 বছর পূর্ণ হলো। এই দীর্ঘ 35 বছরে তারা অনেক কিছু দেখেছে, অনেক কিছু সহ্য করেছে, অনেক চড়াই উতরাই পেরিয়েছে, অনেক সংঘর্ষ করেছে, কিন্তু একে অপরের হাত কখনো ছাড়েনি। একে অপরের হাত শক্তভাবে কঠিন থেকে কঠিন সময়ও ধরে রেখেছে, যার ফলাফল তারা আজও একসাথে সুখী এবং স্বয়ংসম্পূর্ণ। মা বাবুর দাম্পত্য জীবন দেখে এখনো আমি অনুপ্রাণিত হই।
এখনো তারা আমাকে অনুপ্রেরণা যোগায় আমাদের দাম্পত্য জীবন সুন্দর সঠিকভাবে পরিচালনা করার। তাদের কাছ থেকে এখনো শিখছি, আগামীতেও শিখব কিভাবে সুন্দর সুখী পরিবার গঠন করা যায়। তাদের এই অগাধ অটুট ভালোবাসা আজীবন এরকমই থাকুক, আজীবন বৃদ্ধি পাক, এই কামনা ঈশ্বরের কাছে করি। তারা সুস্থ থাকুক, ভালো থাকুক, একে অপরের ভালোবাসায় আজীবন পরিপূর্ণ থাকুক। আমার মা বাবা, হ্যাপি অ্যানিভার্সারি। তাদের জন্য এই রেড ভেলভেট হার্ট শেপ কেকটা আমরা নিয়ে এসেছিলাম, তো সেই কেকটাই কাটা হবে। মা বাবা একসাথে দেখতে কি ভালো লাগে। আমার মা বাবা আমাদের কাছে বন্ধুর মতো, ভীষণ দুষ্টামি করি, হাসি ঠাট্টা। এই যে এখানে মা বাবাকে বলছি পোজ দিতে, তারা তো হেসে একদম কুটুকুটু হয়ে যাচ্ছে, বারবার বলছে এভাবে পোজ দাও, ওইভাবে পোজ দাও। একজন আরেকজনের হাসি দেখো, মনে হয় যেরকম নতুন প্রেমিক প্রেমিকা, সবে মাত্র বিয়ে হয়েছে বা বিয়ে হবে। আর মা বাবার সাথে সাথে ছিল আমার বোনের বার্থডে, সেগুলো আমরা সেলিব্রেট করব। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি টু মামি এন্ড পাপা। শুভ বিবাহ বার্ষিকী মা বাবু। তুমি খাওয়াই গো মানে হাত দিয়ে নাও, 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 হাত দিয়ে খাওয়াই দাও। এটা ভালো করে খাওয়া, হাত দিয়ে খাওয়াই দাও। তুমি খাওয়াই দাও। শুভ বিবাহ বার্ষিকী। কি করো ছাড়ো না। বাবা একটা কথা কই মাইন্ড করো না, তোমার এই ইটা লগে না আন্টি আর তোমার সিনটা খুব ধরো বাবা, ধরো দিদি, ধরো না দিদি ধরো পরে। Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to Madhu, happy birthday. থ্যাংক ইউ। এক মিনিট আগে বার্থডে গার্ল, আগে বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। দিদি দাও, দিদি থ্যাংক ইউ। সুখের দিনগুলো যেন খুব তাড়াতাড়ি চলে যায়, কষ্টের দিনগুলো কাটতে চায় না। বাংলাদেশে এসেছি, এবার চলে যাওয়ার পালা। এই দিকে দেখতেই পারছো, আসার আগে মশলা ছাদে শুকাতে দেওয়া হয়েছে, সেগুলো গুঁড়ো করে আমার সাথে দিয়ে দেবে, পাকা তেঁতুল। এর মধ্যে একদিন গেছিলাম নিউ মার্কেটে, কিছু জুয়েলারি কিনে নিয়ে এসেছি।
এগুলো নিউ মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি, কেননা দেশের বাইরে এইসব জুয়েলারি কম দামে কিনে বেশি দামে বিক্রি করা হয়। তো বাংলাদেশে আসলে বেশ অনেক টাইপের জুয়েলারি একসাথে কিনে নিয়ে যাই, দেশীয় জামা কাপড়ের সাথে পরতে হয়। বাংলাদেশে আসার পর এই জিলাপির দোকান থেকে প্রচুর জিলাপি কেনা হয়েছে। এখানের জিলাপি খুবই ভালো। আমাদের বাজারের কর্নারে বসে একজন বানায়। ওই ভাইয়ার জিলাপি ভীষণ ভালো, মুচমুচে খেতে। তো যখনই আমি আমার বোন সন্ধ্যার পর বের হতাম, বাবার ওষুধ কিনতে হতো, আমাদের টুকিটাকি ঘরের বাজার করতে হতো, তো যাওয়ার পথে হয় কখনো জিলিপি নয়তো কখনো সিঙ্গারা কিনে নিয়ে যেতাম। বাবা আস্তে আস্তে এখন একটু হাঁটতে চলতে পারছে। বাবা হাসপাতালে 10 দিন ছিল। 10 দিনে তার 8 কেজির মতো ওয়েট লস হয়ে গেছিল। ডক্টর বলেছিল খুব সাবধানে, যাতে আমরা বাবাকে খুব সাবধানে রাখি। তার হঠাৎ করে এত যেহেতু ওয়েট লস হয়ে গেছে, এর থেকে বেশি ওয়েট লস হলে সেটা বাবার লাইফ রিস্ক হবে। তো এমন একটা চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে যে যেহেতু তার গলব্লাডারের অপারেশন হয়েছে, তার খুব স্ট্রিক্ট ডায়েট চলছিল। সেক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে একদিকে আমাদের খুব স্ট্রিক্ট ডায়েট ফলো করতে হবে, অপরদিকে আমাদেরকে বাবার ওজন বাড়াতে হবে। তো আমরা দু বোন মিলে যথেষ্ট চেষ্টা করেছি বাবার ওজন যাতে বাড়ে। তো এখন আপাতত বাবা একটু সুস্থ আছে। আমার বোন এই কঠিন সময়ে বাবার পাশে যেভাবে ছিল, একজন ছেলেও হয়তো সেভাবে থাকে না। 10টা দিন নাওয়া খাওয়া ভুলে বাবার সাথে হাসপাতালে ছিল। দিন শেষে পরিবারই পাশে থাকে, সেটা আবারও প্রমাণ হয়ে গেছে। আত্মীয় স্বজন সবকিছুই একটা মোহমায়ার মতো, আজ আছে কাল নেই। কাল আমি বাংলাদেশে চলে যাব। আজকে মন্দিরে এসেছিলাম ঠাকুর প্রণাম করতে। মন্দিরে চলছে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন। অনেক বছর পরে এবার হরিনাম সংকীর্তন পেলাম। মন্দিরে গেছিলাম, সেখানে বাবাও ছিল। সেই ছোট্টবেলার মতো মন্দির থেকে বের হওয়ার সময় জলখাবারের দোকানে নিয়ে গিয়ে সিঙ্গারা, পুরি, আলুর চপ কিনে দিল। এগুলো নিয়ে কিছু টুকিটাকি শপিং করে বাসায় গেলাম। চলে যেতে হবে মা বাবা বোনকে ছেড়ে। এই বেদনা বুকে চাপা রেখেই চলে আসতে হবে। দিন ঘনিয়ে এসেছে, আজ এখানেই, আবার দেখা হবে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ব্লগে।